পুলিশ ভ্যানের সাইরেনের আওয়াজ শোনার পর সেই পুরো জায়গাটা কেঁপে ওঠে। পুলিশ ভ্যান দাঁড়ায় আর তার মধ্যে থেকে তাড়াতাড়ি চলে আসে কিছু সশস্ত্র পুলিশ। সেই এলাকার থানা ইনচার্জ ওখানকার ঘটনাস্থলেই দাঁড়িয়েছিলেন। তক্ষুনি ওখানে বরিষ্ঠ পুলিশ অধিকারী আর শহরের মেয়রও চলে আসেন। এইসব কি ইন্সপেক্টর অর্জুন? কেউ বিশাল বড় রকমের একটা ঝগড়া করেছে, খুনোখুনি হয়েছে। রাস্তাতে পড়ে থাকা লাশের প্রচন্ড খারাপ অবস্থা ছিল, ওদের সবার বডির পার্টগুলো গায়েব ছিল। কিন্তু এই দুর্ঘটনাটা কে করেছে সেটা আমাদেরকে জানতে হবে তো, নাকি? আমিও আপনারই মতন কোনো দায়িত্ববান শহরবাসী যখন ফোন করলো তখনই আমি এখানে এলাম। আমার কাছে কোনো জাদুর শক্তি নেই যাতে আমি সহজেই জানতে পারবো যে নির্মম খুন বা এরকম নরভক্ষীর খুনি আসলে কে। বরিষ্ঠ পুলিশ অধিকারী অবাক হয়ে বলে ওঠেন, নরভক্ষী? ইয়েস স্যার, নরভক্ষী। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিটা লাশের এক একটা অঙ্গ উধাও। যদি কেউ ওই অঙ্গটাকে কেটে নিত তাহলে ধারালো অস্ত্রের দাগ অবশ্যই লাশের ওপরে থাকতো, কিন্তু যেখানে অঙ্গটা কেটে রয়েছে সেখানে কোনো রকম ধারালো অস্ত্রের দাগ একেবারেই নেই। বরং দেখে তো মনে হচ্ছে যে কেউ খুব হিংস্রভাবে যন্ত্রণা দিয়ে ওই অঙ্গটাকে তুলে নিয়েছে। আর এটা ছাড়াও লাশ থেকে উধাও হওয়া অঙ্গটা দূর দূরান্ত পর্যন্ত কোথাও পাইনি। কিন্তু কে ইন্সপেক্টর অর্জুন? ইন্সপেক্টর অর্জুন কম্পন স্বরে বলে ওঠেন, কাটা অঙ্গের অস্তিত্ব পদার্থ যেমন নখ, চুল, শক্ত আর মোটা হাড় আমরা একটা খালে পেয়েছি। কি? এইসব তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি স্যার। আমি ঘটনাস্থলের খুব ভালো করে তদন্ত করেছি। আমি এখানে কোথাও কোনো জানোয়ারের পায়ের ছাপ পর্যন্ত দেখতে পাইনি। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার ধারের মাটি খুবই নরম হয়ে গেছে। তাই যদি কোনো মানুষ খেকো জন্তু জানোয়ার করতো এই রকম ঘটনা তাহলে অবশ্যই সেখানে তাদের পায়ের ছাপ থাকতো, তাই না? কিন্তু সেরকম কিছু তো পাইনি আমি এখানে। তবে হ্যাঁ, কিন্তু একটা অদ্ভুত চিহ্ন আমি অবশ্যই পেয়েছি। কিরকম চিহ্ন? আসুন আমি দেখাচ্ছি। রাত্রিবেলা হয়ে গেছিল। একটা সুন্দর যুবতী দাঁড়িয়ে আসা যাওয়ার বাহনগুলো দেখছিল। তক্ষুনি তার চোখ পড়ে দূর থেকে আসা একটা লাল রঙের ভ্যানের ওপর। সেটা দেখা মাত্রই তার চোখে এমন একটা চমক দেখা যায় যেন অন্ধকারে দাঁড়ানো বিড়ালের চোখ চমকায়। ভ্যানে 3 জন যুবক রাহুল, অ্যান্ডি আর কুশল বসেছিল। এত রাত হয়ে গেল, এই মেয়েটাই জঙ্গলের মধ্যে কি করছে? ঠিকই বলেছিস, হতে পারে এই মেয়েটার গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে। আরে সোজা করে তোর এই কথাটা কেন বলছিস না যে তোরা লিফট দিতে চাইছিস? তাহলে তুই বল, আমাদের কি লিফট দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না? অবশ্যই দেওয়া উচিত রে, এত রাত হয়ে গেছে। আর এমনিতে একটা মেয়ে বিপদে পড়েছে, আর বিপদের সময়ে ওই মেয়েটার সাহায্য আমাদের করা উচিত। এইটুকু বলে রাহুল ভ্যান চালককে বলে, এই শোনো, এই অসহায় মেয়েটা লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। ভ্যানটাও সামনে দাঁড় করিও, ঠিক আছে? ঠিক আছে সাহেব। ভ্যান চালক মেয়েটার কাছে পৌঁছানো মাত্রই ভ্যান দাঁড় করায়। রাহুল উইন্ডো থেকে মাথা বার করে খুব ভালোভাবে মেয়েটাকে জিজ্ঞাসা করে, ইয়েস ম্যাডাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আপনি কি আমাকে মাল রোডের আগেই যে মোড়টা আছে ওখান পর্যন্ত লিফট দিতে পারবেন? কিন্তু ওই মোড়টা তো সোহাগনগরের দিকে যায়, তাই না? আমি ওখানেই যাব। সংযোগের ব্যাপার হলো আমরাও তো ওখানেই যেতে চাইছি। আরে মোড় কেন, আমরা সোজা সোহাগনগরই পৌঁছে দেবো আপনাকে। আসুন বসুন দেখি। রাহুল পেছনের সিটে বসে থাকা 2 জন বন্ধুদের দিকে তাকায়। একজন সাইড ডোর খুলল আর মেয়েটাকে বসার জন্য জায়গা দিল। ভ্যান চলতে শুরু করে। কিছুক্ষণ পর পেছনের সিটে বসে থাকা যুবক অ্যান্ডি বলে ওঠে, আর এই গন্ধটা কোত্থেকে আসছে? ঠিকই বলেছ, এমন মনে হচ্ছে জানো লাশ পুড়ছে আর মাংসটা পচে যাচ্ছে। যেইমাত্র কুশলের চোখ সামনে লাগানো ব্লু মিররে পড়ে তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাহুল আর অ্যান্ডির চোখ মেয়েটার উপরে পড়ে। তখন সেও চিৎকার করে ওঠে। ভ্যান চালক ভ্যানের ওপর কন্ট্রোল করতে পারল না আর তার ভ্যান বাঁ দিকের ক্ষেতে ঢুকে যায়। এটা আবার কে রে? ওই মেয়েটা কোথায় গেল? ওরে বোকা, তোরা এখনো বুঝলি না? এই ডাইনিটাই হলো সেই মেয়েটা। আমরা একজন ডাইনিকে লিফট দিয়েছি আর নিজেদের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছি রে।
রাহুল দরজা খুলতে থাকে, কিন্তু দরজা যেন আটকেই গেছিল। পালাতে চাইছো? নিজের মৃত্যু থেকে পালাতে পারবে না। মানুষরা কি বুদ্ধু হয়, তাই না? তোমরা এটাও ভাবলে না যে একটা খালি রাস্তার ওপরে একটা মেয়ে বিনা ভয় পেয়ে কি করে দাঁড়িয়ে আছে? সে কি মানুষ নাকি অন্য কেউ? হঠাৎ করে সেই পেতনি নিজের পাঁজা দিয়ে কুশল আর অ্যান্ডির গলা টিপে ধরে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রাণ বেরিয়ে যায়। ভ্যান ড্রাইভার এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন। সেই সময়ই আগের সিটে বসে থাকা রাহুল কোনো রকমভাবে দরজা খুলে দেয় আর পালাতে শুরু করে। হঠাৎ করে তার পা কোনো একটা পাথরে ধাক্কা খায় আর তারপর সে অজ্ঞান হয়ে যায়। সকাল হওয়ার পর তার জ্ঞান ফেরে। তখন দেখতে পায় যেই পাথরের সাথে সে ধাক্কা খেয়েছিল সেটা পাথর নয়, বরং ভগবান শিবের মূর্তি ছিল। মনে হচ্ছে ওই ডাইনিটা ভগবান শিবের মূর্তির সামনে আসতে পারেনি। শিবজির কারণেই আমার প্রাণটা রক্ষা পেল। রাহুল হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত চলে আসে। হঠাৎ করে একটা কার ব্রেক মারে। তখন রাহুলের বডি হাওয়াতে ঝুলে গিয়ে একটা জায়গায় পড়ে যায়। রাহুলের যেই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হলো তার মধ্যে ইন্সপেক্টর অর্জুন নিজের অফিসারের সাথে বসেছিলেন। ওরা বাইরে বেরিয়ে আসেন। অর্জুন অফিসারকে দেখে বলে, ও মাই গড, মনে হচ্ছে এই লোকটা নেশার মধ্যে ছিল। হঠাৎ করে গাড়িটা সামনে চলে এসেছে। স্যার, আমার মনে হচ্ছে ওর মাথার মধ্যে আগে থেকেই চোট লেগে আছে। আমার মতে গাড়িতে ধাক্কা খাওয়ার আগে ওর মাথাটা কোনো পাথরে আঘাত পেয়েছিল, সেই জন্যই হয়তো ওরকম নড়ে চড়ে চলছিল, বুঝলেন? অফিসার, একটা কাজ করো তো, আশেপাশের এলাকায় ভালো করে খোঁজ খবর তুমি নাও, ঠিক আছে? কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে এখানে। এইটুকু বলে ইন্সপেক্টর সেই জায়গার আশেপাশের খোঁজাখুঁজি শুরু করেন। তক্ষুনি তার চোখ পড়ে 3টে লাশের ওপর। ও মাই গড, ওই লাশগুলোর অবস্থা দেখে তো মনে হচ্ছে যেন কোনো জঙ্গলি জন্তু জানোয়ার এদের 3জনকে একেবারে খুবলে খুবলে খেয়েছে। স্যার, আমার তো মনে হচ্ছে যে ভ্যানে 3জন নয় বরং 4জন ছিল, জানেন তো? আর চতুর্থ হলো সেই ব্যক্তি যে আমাদের গাড়ির সামনে সে ধাক্কা মেরেছিল। ও হয়তো বাঁচতে বাঁচতে ওখান পর্যন্ত পৌঁছে গেছে, তাই না? সে যাই হোক না কেন, তুমি ওকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, বুঝলে তো? ওর বয়ান এই কেসে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। রাহুলকে অর্জুন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। হোশ আসার পর রাহুল ইন্সপেক্টর অর্জুনকে বলতে শুরু করে, স্যার, আমি আর আমার বন্ধু আমাদের ভ্যানেতেই ছিলাম। হঠাৎ করেই আমরা দেখলাম একজন সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। একদম নির্জন জায়গার মধ্যে দাঁড়িয়েছিল সে। আমরা ওকে সাহায্য করার জন্য আমার ভ্যানে ওকে লিফট দিয়ে দিই, কিন্তু কিছুক্ষণ পরেই পুরো ভ্যানের মধ্যে জ্বলন্ত লাশের গন্ধ বেরোতে শুরু করে দেয়। আর ওই সুন্দরী মেয়েটা একজন ভয়ঙ্কর ডাইনি রূপে পরিবর্তিত হয়ে যায়। ও আমার সামনে আমার 2জন বন্ধুকে মেরে ফেলে, জানেন তো? আর আমি পালিয়ে যাওয়ার পরে হয়তো ভ্যানের ড্রাইভারেরও সেই একই অবস্থা করেছে। তুমি কোনো নেশা টেশা করো না তো? হ্যাঁ, আপনি এরকম করে কেন বলছেন বলুন তো? কারণ তুমি যা বলছো সেটা বিশ্বাস করার মতন একেবারেই নয়। এইটুকু বলে ইন্সপেক্টর অর্জুন ডাক্তারকে বলেন, তোমার বয়ান আমি এই কেসের মধ্যে কিছুতেই নিতে পারি না। ওর মানসিক অবস্থা একবার ঠিক করে দেখো তো যে ও সঠিক আছে কি নেই। আর যখন ও পুরোপুরি জ্ঞানে ফিরবে তখন আমায় ফোন করে দিও, তখন আমি এর বয়ান আবার নেব। অর্জুন ঘটনাস্থলের আশেপাশের জায়গায় জিজ্ঞাসাবাদ করতে চলে যায়, কিন্তু এরকম কোনো ব্যক্তি সে খুঁজেই পায় না যে সেই ভ্যানটাকে নিজের চোখে দেখেছে। রাত্রিবেলা যখন সে থানায় পৌঁছায় তখন তাকে তার হাবিলদার হসপিটাল থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দেখায়। স্যার, হাসপাতালে ভর্তি রাহুল নামের ছেলেটার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সেটা ভ্যানের প্রথম সিটের দরজাতে পাওয়া গেছে। হাবিলদার, এমনও তো হতে পারে যে আসল খুনি ওই রাহুলই। স্যার, একটু আগেই ডাক্তারবাবু ফোন করেছিলেন আমাকে। উনি বলছিলেন যে ওর মানসিক অবস্থা একেবারেই ঠিক আছে। বেশিরভাগ সময় মানসিক রোগের অসুখগুলো রিপোর্টে আসে না ডাক্তারদের। হতেও তো পারে রাহুল এমন কোনো মানসিক রোগগ্রস্ত যেটার কারণে ও সবসময় খুন করে। বেশিরভাগ সময় এরকম বিকট মানসিক রোগগ্রস্ত পড়ে খুন করার অপরাধ সবসময় থাকেই, সেটাও আবার অদ্ভুত ধরনের। আমি হাসপাতালে যাচ্ছি হাবিলদার।
হাবিলদার অর্জুনের কথা শুনে গভীর চিন্তায় ডুবে যায়। হঠাৎ করে সে পকেট থেকে একটা পুড়িয়া বার করে আর ইন্সপেক্টর অর্জুনের সামনে রেখে দেয়। এ কি হাবিলদার? স্যার, যেইভাবে খুনগুলো হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয়। এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পিশাচিনীর কাজ হবে। এতে আমাদের পরিবারের গুরু মহারাজের অভিমন্ত্রিত সিঁদুর আছে, আপনার কাজে আসবে। অর্জুন সঙ্গে সঙ্গে হাসপাতালের জন্য রওনা দেয়। রাহুলকে ইমার্জেন্সি রুমে রাখা হয়েছিল, কারণ ভয়ের কারণে সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। রাহুল এই সময়ে নিজের ওয়ার্ডে একাই ছিল আর হোশে ছিল, আর তাকে রক্ত চাপানো হয়েছিল। রাত্রিবেলা প্রায় 12টার সময় হঠাৎ করে সে নিজের হাতে প্রচণ্ড যন্ত্রণা ফিল করে। তখন তার সামনে সেই ভ্যানের পেতনি নিডেলের পাইপের সাহায্যে বোতলের রক্ত খেতে খেতে বলে, তুই কি ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে তুই প্রাণ বাঁচিয়ে ফেলবি? আমি হাতে আসা শিকার কখনো ছাড়ি না, তোকেও ছাড়বো না। হাসপাতালের দরজায় দাঁড়িয়ে ইন্সপেক্টর অর্জুন ভয়ের চোটে ছানা বড়া চোখে এই দৃশ্যটা দেখছিল। ইন্সপেক্টরকে দেখা মাত্রই পেতনি বলে ওঠে, আগে তোকেও শাস্তি দিতে হবে। কে তুমি? আকালি পেতনি, যে অবলা নারীর খারাপভাবে হত্যা করা হয় আর সে অকাল মৃত্যুর মুখে চলে যায়, তখন তাকে আকালি পেতনি বা ডাইনি হয়ে যায়। এর মানে হলো হাইওয়েতে যে রহস্যময়ভাবে খুনগুলো হচ্ছিল সেটা তুমিই করছিলে? হ্যাঁ, আমিই করছি। এই ছেলেটা আর ওই নির্দোষ লোকগুলো তোমার কি ক্ষতি করেছিল? কিছু মাস আগে এদের মতোই কিছু ছেলেরা আমার শরীরকে একদম নষ্ট করে আমাকে মেরে ফেলেছিল। পেতনি এইটুকু বলেই ছিল, তক্ষুনি রাহুলের মাথার টুকরো টুকরো হয়ে যায়। আমি আমার মৃত্যুর বদলা এই সংসারের প্রত্যেক মানুষের থেকে নেব, সে ভালো হোক বা খারাপ। অর্জুনকে হাবিলদারের দেওয়া পুড়িয়া মনে পড়ে। অর্জুন সঙ্গে সঙ্গে পকেট থেকে সেই পুড়িয়া থেকে সিঁদুর বার করে পেতনির ওপরে ছড়িয়ে দেয়। পেতনি তক্ষুনি হাওয়াতে গায়েব হয়ে যায়।